আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শেখ হাসিনা দেশে ফিরতে চা রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন যে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি। আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, দিল্লি থেকে শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি। সত্যি যদি সাহস থাকে তাহলে দেশে সে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুক শেখ হাসিনা। জানাবো, স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ 12:15টার দিকে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পশ্চিম দেলপাড়া মির্জাবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে দলীয় এমপিকে সতর্ক করল জামাত ইসলাম। নড়াইলের 2 আসনে দলীয় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার এই তথ্য জানিয়েছেন। গণমাধ্যম সূত্র থেকে জানা যায় যে এমপিদের স্বেচ্ছাধীন তহবিল থেকে বরাদ্দ দিতে আতাউর রহমানের মেয়ে ফাইজার নাম তালিকায় 2 জায়গায় রয়েছে। এক জায়গায় বাপার নাম আতাউর রহমান, আরেক জায়গায় বাচ্চু লেখা। ওই দিন এমপি জানিয়েছিলেন তার অগোচরে ব্যক্তিগত সহকারী তার মেয়ের নাম দিয়েছে। এই ঘটনার পর তিনি ওই ব্যক্তিগত সহকারীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। এরপর জানাবো, সংসদে এলজেআরডি মন্ত্রী মির্জা ফখরুল বললেন, বিরোধী দলের এমপিদের আসনে 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাগুলোতে মসজিদ, কবরস্থান, ঈদগাহর জন্য প্রায় 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের 17তম দিনে 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের বিরজিট বিশ্ববিদ্যালয়ে আকস্মিক হানা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ অভিযানের সময় তারা ক্যাম্পাসে একজন নিরাপত্তা কর্মীকে প্রহার করে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক ক্ষতি সাধন চালিয়েছে। আজ তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা তারা ওই এলাকায় ফিলিস্তিনির এই বিশ্ববিদ্যালয়টিকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দলীয় এমপিকে সতর্ক করল জামাত। নড়াইল 2 আসনে দলীয় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করেছে জামাত ইসলাম। আজ সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার এই তথ্য জানিয়েছে। শনিবার গণমাধ্যম সূত্র থেকে জানা যায়, এমপিদের স্বেচ্ছাধীন তহবিল থেকে বরাদ্দ দিতে আতাউর রহমানের মেয়ে ফাইজার নাম তালিকায় 2 জায়গায় রয়েছে। এক জায়গায় বাবার নাম আতাউর রহমান, আরেক জায়গায় বাচ্চু লেখা রয়েছে। ওই দিন এমপি জানিয়েছিলেন তার অগোচরে ব্যক্তিগত সহকারী নাম দিয়েছেন। আজ তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে আসলে বিষয়গুলো তার একান্ত অগোচরে হয়েছে। এই ঘটনায় তিনি তার এপিএসকে সরিয়ে দিয়েছেন বলে জানান জামাত ইসলামের ওই সংসদ সদস্য। জামাত ইসলামের কাছ থেকে এই ধরনের বিষয়গুলো আসলে আসবে সেটি কেউই কোনোভাবে গ্রহণ করতে পারছে না। তাই জামাত ইসলামের নেতৃত্ববৃন্দদের কাছ থেকে মূলত এমন ধরনের কোনো কার্যক্রম হোক সেই বিষয়টি কেউই পছন্দ করছে না। তাই বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি সতর্কতার মধ্যে রয়েছে এবং সবাই বলাবলি করছে যে আসলে এই ঘটনাগুলো যেন কোনোভাবেই আর না ঘটে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। সবাইকে অত্যন্ত গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। সংসদে এলজেআরডি মন্ত্রী
মির্জা ফখরুল জানালেন, বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ। বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাগুলোতে মসজিদ, কবরস্থান, ঈদগাহর জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে যেন বিরোধী দলের নেতৃত্ববৃন্দরা আমাদের উপর কোনো অভিযোগ দিতে না পারে যে তাদেরকে এটা দেয়া হয়নি, ওটা দেয়া হয়নি, তাদেরকে সবকিছুই দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও জানিয়েছেন, তাই বিরোধী দলের যারা রয়েছেন তারা যদি বারবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপনারা মিথ্যাচার করতে চান এবং আপনারা যদি বলতে চান যে এটা ওটা সরকার আমাদের জন্য কিছুই করেনি, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মির্জা ফখরুল বলেছেন যে বর্তমান সরকার তিনি নিজের জীবন দিয়ে হলেও দেশটাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। তাই বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকার তারেক রহমানকে নিয়ে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তিনি বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করি আমরা। সেই প্রত্যাশার জায়গা থেকেই বলছি যে আমাদের বর্তমান তারেক রহমান যিনি সরকার প্রধান রয়েছেন তার মতো এমন কোনো ফ্যাসিলিটি বিরোধী দল কখনোই পাবে না, তারেক রহমানের হাতেই পাবে। আর বিগত প্রায় ১৭ থেকে ২০ বছর ধরে আমরা সবাই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেখান থেকে বলতে চাই যে তারেক রহমান যেমন প্রতিটি মানুষের খোঁজখবর রেখেছেন, তার মতো এমন নেতৃত্ব বাংলাদেশে আর কখনোই পাবেন না। সুতরাং যারা বিরোধী দলের নেতৃত্ববৃন্দরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না, বিএনপির উপর ভরসা রাখুন, বিএনপিও আপনাদের বিষয়টি খুব সুন্দরভাবে দেখছে। স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ পৌনে ১২টার দিকে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পশ্চিম দেলপাড়া মির্জাবাড়ির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক ওসি মোহাম্মদ মাহবুবুল আলম। নিহতের নাম জাহাঙ্গীর আলম জনি, ৪২। অভিযুক্ত তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নি। স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঘটনার আগে জাহাঙ্গীর আলমকে জনিকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর ধারালো ছুরি দিয়ে গলা, হাতের রগ এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর সকালে অভিযুক্ত নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এই ঘটনায় পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। এই ধরনের কার্যক্রম কিভাবে হয়েছে সেসব বিষয়গুলো এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। এই ঘটনায় কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। আসলে সারা দেশ জুড়ে এমন অসংখ্য ঘটনা ঘটছে যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশ জুড়ে এইসব সমস্যাগুলো ঘটছে এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে বর্তমান সময়ে এমন অরাজক পরিস্থিতিগুলো ঘটছে যেগুলো সবার জন্য দুঃখজনক। শেখ হাসিনার দেশে ফিরতে চায় রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি। আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন যে দিল্লি থেকে শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি। সত্যি যদি সাহস থাকে তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুন। তিনি আরও জানান যে জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত 10টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এসব মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক, কামাল আহমেদ মজুমদার সহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম আসামি হিসেবে রয়েছে। এর আগে রোববার ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনা জানান যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফেরত যাবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, তিনি তার জীবনকে বাংলাদেশের জন্য উৎসর্গ করেছেন। সুতরাং তিনি দেশে ফেরত যাবেন এবং দেশে ফেরত গিয়ে তিনি দেশের জন্য কিছু করতে চান। এখনই সময়। তিনি বলেন, আমরা দেশে ফেরত গিয়ে আওয়ামী লীগ আবার দেশের জন্য কাজ করতে চায়। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দল নেই যারা বাংলাদেশের জন্য এত বড় বড় কোনো মেগা প্রজেক্ট করেছে। সুতরাং যারা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করছে, যারা আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন
মিথ্যাচার ও নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন যে খুব দ্রুতই দেশে ফিরে তারপর তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। যে বা যারা আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা হত্যাযোগ্য এবং বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দিচ্ছে তাদের সবাইকেই একদম ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে যে এই বর্তমান সময়ে সবাইকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ দেশে ফিরবে এটি শেষ কথা বলে শেখ হাসিনা আসলে উল্লেখ করেছেন। শেখ হাসিনা আরও জানান, আমি বর্তমান সময়ে সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশে ফেরত যাব। আমাদের যারা নেতাকর্মী দীর্ঘদিন ধরে ভারতে পলাতক রয়েছে তাদের সবাইকে নিয়ে দেশে ফিরব। এছাড়াও শেখ হাসিনা আরও জানান যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে মূলত যারা এতদিন ধরে আমার রাজনৈতিক দলটিকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দিয়েছে তাদেরকে বলে দিতে চাই যে তোমাদের সময় শেষ হয়ে এসেছে। তোমরা যারাই আমার দলের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম এবং তোমরা মিথ্যা মামলা দিয়েছ, আমরা ক্ষমতায় গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তার এমন হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর তিনি এসব সতর্কবার্তা দিয়েছেন এবং বলেছেন শেখ হাসিনা হচ্ছে একটা ভণ্ড প্রতারক। তিনি প্রতিবারই দেশে আসার কথা বলে নিজের দলের নেতাকর্মীদেরকে মার খান, কিন্তু দেশে ঢোকার মতো কোনো সৎসাহস শেখ হাসিনার নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাই তিনি ইতিমধ্যে সবাইকে নিয়ে সুন্দর করে একটি কার্যক্রম গড়ে তোলার মধ্য দিয়ে মূলত এগিয়ে যাওয়ার কথা বলেছেন চিফ প্রসিকিউটর। পাশাপাশি চিফ প্রসিকিউটর আরও যে ধরনের কার্যক্রম শুরু করেছেন সেটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে। মূলত বর্তমান সময়ে আওয়ামী লীগ দেশে না থাকলেও তাদের নেতৃত্ববৃন্দ যারাই দেশে রয়েছে তারা সবাই আইন ফেস করে তারপর অনেক কষ্টে দিনানিপাত করছে। সুতরাং এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যদিও তিনি বারবার দেশে ফেরার কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি দেশে ফেরার মতো কোনো অবস্থানে নেই। কারণ এই মুহূর্তে শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে বিচারের মুখোমুখি করা হবে। আর তিনি যেহেতু মৃত্যুদণ্ডের আসামি, সুতরাং তিনি বাংলাদেশে আসার মতো কোনো পরিস্থিতি নেই। আর তিনি যদি কখনো দেশে আসেন সেটা বাংলাদেশের জনগণ যদি কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় আনে সেটা ভিন্ন বিষয়। কিন্তু গণ অভ্যুত্থানে তো ঘন ঘন হয় না, বাস্তবতা অনেক কঠিন। তাই মনে হয় না যে আওয়ামী লীগ আগামী 2-1 বছর কেন আগামী নির্বাচনের আগে তারা দেশে আসতে পারবে কিনা সেটি সন্দেহ।